এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের বাংলা সাহিত্যের যে ক্লাসগুলি চলছিল, আজকে সেই বাংলা সাহিত্যের সিলেবাসের অন্তর্গত ঔপন্যাসিক রবীন্দ্রনাথ এবং ছোট গল্পকার হিসাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি সেই সময়কাল মানে রবীন্দ্রনাথের সময়কাল যে সমস্ত ঔপন্যাসিক রয়েছেন তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি এমসিকিউ ধরনের কিছু কোশ্চেন আনসারও রয়েছে শেষের দিকে। চলো তাহলে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আগে দেখে নিই, তারপর আমরা যাব প্রশ্নোত্তর পর্বে। ঔপন্যাসিক এবং ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সমকাল। ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে একটু আমরা জেনে নিই। প্রথম দিকে রোমাঞ্চধর্মী কিছু রচনা লিখলেও রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, লেখক রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটিও প্রকাশিত হয়েছিল 1903 সালে। এই উপন্যাসের নায়িকা বিনোদিনী চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা, সামাজিক সংস্কারের সঙ্গে তার জৈবনিক প্রবৃত্তির দ্বন্দ্বের বিশ্লেষণে তিনি যে নিরাসক্ত বাস্তববাদী তার পরিচয় দিলেন, তা বাংলা উপন্যাসকে বঙ্কিম প্রভাব মুক্ত করে 20 শতকেও চোখের বালি উপন্যাসকে অতিক্রম করে যেতে পারেনি। কিন্তু গোড়া, যার প্রকাশ সাল 1910, উপন্যাস থেকে শুরু হলো আর এক নতুন অধ্যায়। সমাজ, পরিবার, ব্যক্তির আন্তরিক সম্পর্ককে তিনি স্বদেশের মহাকাব্যিক পটভূমিকায় প্রতিস্থাপিত করে রাজনীতি, সমাজ সংস্কার এবং স্বাদেশিকতা প্রসঙ্গে উপন্যাসের আঙ্গিকে ব্যক্তির ভূমিকা ও অবস্থান অনুসন্ধানে রত হলেন। এখানে কি বলা রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে তাকে আমরা কবি না বলে লেখক বলবো, এই জন্যই কারণ উপন্যাস সম্পর্কে আমরা আলোচনা করছি। উপন্যাসে কি করেছিলেন তিনি? প্রথমে রোমাঞ্চধর্মী কিছু উপন্যাস রচনা করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় রোমাঞ্চধর্মী উপন্যাস লিখলেও তার পাশাপাশি বিভিন্ন ধরনের যেরকম সমাজ, পরিবার, ব্যক্তির আন্তরিক সম্পর্ককে এবং মহাকাব্যিক ধর্মী পটভূমিকায় বিভিন্ন ধরনের রচনা বা উপন্যাস তিনি রচনা করেছিলেন। সেই সময়ের বঙ্গভঙ্গ পরবর্তী বাংলা, মানে সেই সময় বলতে বঙ্গভঙ্গ পরবর্তী বাংলাকে বুঝিয়েছে। উত্তাল সমাজ, রাজনৈতিক আবহে পরবর্তীকালে একে একে ঘরে বাইরে, 4 অধ্যায় এর মতো উপন্যাসেও সমাজ ও দেশের নিরিখে ব্যক্তির আত্মজিজ্ঞাসা এবং আত্মানুসন্ধান ব্যাপৃত থেকেছেন। ঔপন্যাসিক রবীন্দ্রনাথের উত্তর পর্বের উপন্যাসগুলিতে তথ্যচিন্তা, মননশীলতা ও আধ্যাত্মিকতা এবং ইঙ্গিতময়তা ইত্যাদি বৈশিষ্ট্য এই লিখনীকে বিচিত্রতা দান করেছে। এর সঙ্গে কবিতা, আত্মকথা ইত্যাদির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল এক নতুন শৈলীর। চতুরঙ্গ যোগাযোগ, প্রত্যেকটি একটি উপন্যাস গুরুত্বপূর্ণ। প্রকৃতি উপন্যাসের পরে শেষের কবিতায় গদ্য ও পদ্যের এক বিস্ময়কর মেলবন্ধন ঘটিয়েছেন রবীন্দ্রনাথ। এখানে বলা যেতে পারে যে গদ্য ও পদ্যের এক বিস্ময়কর মেলবন্ধন ঘটিয়েছেন রবীন্দ্রনাথ কোন উপন্যাসের মধ্যে? অ্যান্সার হবে শেষের কবিতায়। এই উপন্যাসে মানবীয় প্রেম সম্পর্ককে তিনি এক অতুলনীয় ঐশ্বর্য দান করেছিলেন। তাই বলা যেতে পারে রবীন্দ্রনাথের উপন্যাস ধারা বাংলা উপন্যাসকে দিল এক আধুনিক মননভঙ্গি, ভাষার ঐশ্বর্য এবং নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৈচিত্র্য সম্ভাবনাকে ফুটিয়ে তোলার বলিষ্ঠ সাহস। এরপর আমরা যাব রবীন্দ্রনাথের ছোট গল্প প্রসঙ্গে। আমরা প্রসঙ্গক্রমে আগে ছোট গল্পকার রবীন্দ্রনাথের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেছি। 1891 সালে হিতবাদী পত্রিকায় গল্প প্রকাশের মধ্য দিয়ে এর আরম্ভ হয়। 1940 সালে 3 সঙ্গীর 3টি গল্প দিয়ে তার যাত্রাপথের সমাপ্তি ঘটে। এই সুদীর্ঘ 50 বছরে তিনি বিচিত্র বিষয়ে অজস্র গল্প লিখেছিলেন। সেখানে কঙ্কাল, শাস্তি, পোস্টমাস্টার, ক্ষুধিত পাষাণ, কাবুলিওয়ালা, এমনকি ছুটি গল্পের মতো গল্প যেমন আছে তেমন স্ত্রীর পত্র কিংবা ল্যাবরেটরির মতো লেখা রয়েছে সেখানে। এখানে বলা প্রয়োজন, রবীন্দ্র উপন্যাসের জগতের থেকে রবীন্দ্রের ছোট গল্পের জগৎ কিন্তু আলাদা। সেখানে বোবা মেয়ে, নিঃসঙ্গ পোস্টমাস্টার,
অশিক্ষিত গ্রাম্য বন্ধু, নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে উন্মাদ মিহির আলী, মৃত্যুঞ্জয় মোদী, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার ইঞ্জিনিয়ারের মতো কত ধরনের মানুষের আনাগোনা। মানে এখানে কি বলেছেন, যে গল্পগুলোর নাম আমি বললাম, সেই গল্পগুলোর মধ্যে যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর কথা প্রসঙ্গে এই কথাগুলো বলা হয়েছে। তাদের রহস্যময় মন মননের জটিলতা আর গ্রাম বাংলার পল্লী প্রকৃতির অপার ঐশ্বর্য, এই সব কিছুর আশ্চর্য রসায়নে তার প্রথম দিকের প্রায় প্রতিটি গল্পের রস ও স্বাদ অভিনব এবং পরস্পরের থেকে আলাদা। পরে হালদার গোষ্ঠী, স্ত্রীর পত্র, রবিবার, ল্যাবরেটরি ইত্যাদির মতো মনন প্রধান গল্পে তিনি আধুনিক মানব জীবনের সমস্যা আর মানুষের অন্তর্মনের জটিলতার প্রতি আলোকপাত করেছেন। তাই সামগ্রিক বিচারে একথাই বলা যায় যে তার আশ্চর্য প্রতিভার স্পর্শে বাংলা ছোট গল্পে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছিলেন। তাহলে প্রথমে কি বলেছিলেন, যে রবীন্দ্রনাথের কিছু গল্প রয়েছে, যেমন গল্পগুলোর নাম আমি বলছি একটু। পোস্টমাস্টার, তারপরে রয়েছে ক্ষুধিত পাষাণ, ল্যাবরেটরি, ছুটি। প্রত্যেকটি গল্পে কি রয়েছে, প্রথমে গ্রাম বাংলার কিছু পল্লী প্রকৃতির ছবি রয়েছে, কিন্তু পরের দিকে দেখা গিয়েছে যে সে পল্লী প্রকৃতির ছবি সেই ছোট গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন ঠিকই, তার পাশাপাশি সেই পল্লী প্রকৃতির মানুষদের আত্মজিজ্ঞাসা, মানে মানুষের চরিত্রকে সেখানে বা মনন জিজ্ঞাসাকে ফুটিয়ে তুলেছেন। তাই বলা যেতে পারে তার গল্পগুলো বাংলা ছোট গল্পে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছিল। মানব হৃদয়ের গভীরতাকে তিনি যে অনায়াস দক্ষতায় স্পর্শ করেছিলেন, তাতে তাকে বিশ্বের যে কোনো শ্রেষ্ঠ ছোট গল্পকারের সঙ্গে এক আসনে বসানো যায়। তাই শেষে বলা রয়েছে কি, বা এখানে বলেছে কি, যে তিনি যে ধরনের গল্প শুরু থেকে শেষ পর্যন্ত লিখেছেন তার বিষয়বস্তুগুলো যেমন করে ফুটিয়ে তুলেছেন, সেই জন্য তাকে বিশ্বের যে কোনো কবিদের সঙ্গে তার ছোট গল্পকার হিসাবে এক আসনে বসানো যায়। এরপরে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের সমসাময়িক, মানে সেই সময়কার কিছু ঔপন্যাসিকদের উপন্যাস সম্পর্কে এবং ছোট গল্পকার সম্পর্কে। রবীন্দ্রনাথ ব্যতীত বাংলায় বুদ্ধিদীপ্ত কৌতুক গল্পের ধারা তৈলকনাথ মুখোপাধ্যায়ের হাতে প্রতিষ্ঠা পেয়েছিল। কি বলেছে রবীন্দ্রনাথের, তো তিনি ছোট গল্প বা উপন্যাস রচনায় শ্রেষ্ঠ ছিলেনই, মানে তাকে বাদ দিয়ে বা সেই সময়কাল আরও কিছু কিছু উপন্যাস বা ছোট গল্পকার ছিলেন, তার মধ্যে যেরকম একজন তৈলকনাথ মুখোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখনীতে সার্থকতা লাভ করলো। তিনি নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, মনের মানুষ ও আরতির মতো বেশ কয়েকটি উপন্যাস লিখলেও তার প্রকৃত সাফল্য লুকিয়েছিল ছোট গল্পে। তো এখানে আসতেই পারে যে নবীন সন্ন্যাসী কার লেখা, বা রত্নদ্বীপ বা মনের মানুষ কার লেখা। তো অ্যান্সার হবে কি, তৈলকনাথ মুখোপাধ্যায়। দেবী আদরিণীর মতো অসাধারণ ভাগ গভীর গল্প লিখলেও তার বলবান জামাতা মাস্টার মশাই রসময়ী রসিকতার মতো কৌতুক কাহিনীগুলি সহজ, মার্জিত এবং নির্মল হাস্যরসে ভরা। এই ধারাকেই এগিয়ে নিয়ে গেলেন কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। কৌতুক ব্যঙ্গের সমাহারে বহুধা বিস্তৃত গল্প লিখলেন সুরেন্দ্রনাথ মজুমদার, দেবেন্দ্রনাথ বসুরা। আর ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্যঙ্গ থেকে অনুপ্রাণিত হয়ে শানিত কৌতুক ও কটাক্ষের পরিচয় পাওয়া গেল প্রমথ চৌধুরীর নীললোহিত সম্পর্কে লেখা গল্পগুলিতে। এখানে তাহলে প্রশ্ন আসতেই পারে যে রবীন্দ্রনাথের সমসাময়িক কিছু ছোট গল্পকার বা উপন্যাসিকদের নাম বলো। সেখানে গুরুত্বপূর্ণ যে নামগুলো যেগুলো বললাম, যেরকম হতে পারে তৈলকনাথ মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ মজুমদার, দেবেন্দ্রনাথ বসুরা, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এগুলো। এমনকি প্রমথ চৌধুরীর নামও তোমরা করতে পারো। আর অন্যদিকে উপন্যাসের রবীন্দ্র বঙ্কিম প্রবর্তিত পথের অক্ষম তরলীকৃত অনুকরণে প্রচেষ্টা দেখা গেল সৌরেন্দ্রী মোহন মুখোপাধ্যায়, মনীন্দ্রলাল বসু, নিরুপমা দেবী, অনুরূপা দেবী, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রমুখের উপন্যাসে। একমাত্র পরেশচন্দ্র সেনগুপ্তের অভয়ের বিয়ে, শুভ্রা প্রভৃতি উপন্যাসগুলি ছিল মৌলিক ও ব্যতিক্রমী। এই সময়কালেই বাংলা উপন্যাসে এক সম্পূর্ণ নতুন সামাজিক অভিঘাত সৃষ্টি করলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
এরপর আমরা যাব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যে প্রশ্নোত্তরগুলো করলে আশা করি তোমরা এই প্রশ্নোত্তরগুলো থেকে তোমরা কমন পেতে পারো, এমনকি যেখান থেকে আমরা আলোচনা করলাম সেগুলো থেকেও তোমরা কমন পেতে পারো। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি? উত্তর করুণা। উপন্যাসটি প্রকাশ সাল হলো 1878 খ্রিস্টাব্দ। 2 নম্বর, করুণা উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার মাত্র 16 থেকে 17 বছর বয়সে এই উপন্যাসটি রচনা করেন। তাহলে এখান থেকে আসতেই পারে 16 থেকে 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথম যে উপন্যাসটি লিখেছিলেন তার নাম কি? অ্যান্সার হবে করুণা উপন্যাস। এই উপন্যাসে আছে বঞ্চনা, প্রতারণা ও দুঃখ যন্ত্রণার কথা, তবে রচনাটিকে নিতান্ত সাধারণ মানের বলেই মনে করেন সমালোচকেরা। উপন্যাসের চরিত্রগুলি হলো করুণা, নরেন্দ্র, পণ্ডিত মশাই, কাত্যায়নী। তো এখান থেকে আসতেই পারে যে করুণা কোন উপন্যাসের চরিত্র, বা পণ্ডিত মশাই, কাত্যায়নী, নরেন্দ্র এগুলো আসতেই পারে। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটি কত সালে এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বউ ঠাকুরানীর হাট, আর এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের কাহিনী অবলম্বন করে প্রায়শ্চিত্ত নাটকটি লেখা হয়েছিল? উত্তর হবে বউ ঠাকুরানীর হাট। 5 নম্বর প্রশ্ন, রাজর্ষি উপন্যাসটি কবে প্রকাশিত হয় এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের রাজর্ষি উপন্যাসটি 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আর এই উপন্যাসটি বালক পত্রিকায় প্রকাশিত হয়। আর একটা কথা বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সবগুলো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে 6 নম্বর প্রশ্ন, চোখের বালি উপন্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এই উপন্যাসটি 1903 সালে প্রকাশিত হয়। মানব বর্জিত ও মানব সম্পর্কের জটিলতা, চরিত্রের পারস্পরিক ঘৃণা, প্রেম, কাম, ঈর্ষা সবকিছু নিয়েই এই মনস্তাত্ত্বিকতা তৈরি হয়েছে এই উপন্যাসটিতে। এই উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা রয়েছে কয়টি? 55টি। উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো মহেন্দ্র, বিনোদিনী, আশালতা এবং বিহারী। এই 4টি চরিত্রের নামই খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এখানে রেখেছি তোমাদের সুবিধার্থে। কারণ দেখো, তোমরা মনেই করতে পারো যে এই উপন্যাসের চরিত্রগুলো নাও আসতে পারে, কিন্তু খেয়াল করে দেখবে একটু, বিভিন্ন এক্সাম হোক বা SLST এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে, তোমরা সেই প্রশ্নগুলো যদি দেখো যে সেখানে কিন্তু কমন কোশ্চেনগুলোই দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসের প্রকাশ সাল কত? উত্তর 1906 সাল। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো রমেশ, কমলা, হেমনলিনী। এই 3টি চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মহাকাব্যিক মূলক উপন্যাসের নাম করো। উত্তর হবে গোরা, যার প্রকাশ সাল 1910। 9 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম লেখো। উত্তর ঘরে বাইরে, যেটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে সবুজ পত্র পত্রিকায় 1322 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে ওই বছরের ফাল্গুনী সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। একদিকে সুরাট কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের বিবাদ, অন্যদিকে সাম্প্রদায়িক সংঘাত তথা স্বদেশী আন্দোলনের পাঠ কবিতে রচিত হয়েছে এই উপন্যাসের কাহিনী। এই উপন্যাসের 3টি চরিত্র বা মুখ্য চরিত্রগুলি হলো বিমলা, সন্দীপ ও নিখিলেশের আত্মকথার মধ্য দিয়ে এগিয়ে গেছে উপন্যাসের গল্প। এই উপন্যাসটি প্রমথ চৌধুরীকে উৎসর্গ করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথের শেষ উপন্যাসের নাম কি? উত্তর হবে চতুরঙ্গ, যার প্রকাশ সাল 1916 খ্রিস্টাব্দ। এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসের সমগ্র কাহিনী জ্যাঠামশাই, শচীশ, দামিনী ও শ্রীবিলাস নামক 4টি অঙ্গে বিভক্ত। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমন আসতেই পারে যে জ্যাঠামশাই বা শ্রীবিলাস কোন উপন্যাসের চরিত্র। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1929 সালে।
12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের দুটি নোভেলের জাতীয় উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলির নাম বলো। উত্তর, দুই বোন, যার প্রকাশ সাল 1933 এবং বালঞ্চ, যার প্রকাশ সাল 1934। তো এইখানে যে ক্ষেত্রে প্রশ্নটা আসবে, ধরো সেখানে দিয়ে দিল যে চোখের বালি, তারপর গোড়া, এদিকে দুই বোন বা মালঞ্চ, দুই বোন হয়তো দিয়ে দিল বা মালঞ্চ দিয়ে দিল। এবার বললো যে রবীন্দ্রনাথের মহাকাব্যিক জাতীয় উপন্যাস কোনটি, সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সারটি কিন্তু বেছে নিতে হবে। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত না হয়ে একেবারে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, 4 অধ্যায়, যার প্রকাশ সাল 1934 খ্রিস্টাব্দ। এই উপন্যাসটি 4টি অধ্যায়ে সমগ্র কাহিনী বর্ণিত হয়েছে। এই উপন্যাসের চরিত্রগুলি হলো এলা, অতীন, ইন্দ্রনাথ। এই চরিত্রগুলোর নামও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে নীরজা ও আদিত্য এই দুটি চরিত্রের কথা আমরা জানতে পারি? উত্তর, মালঞ্চ উপন্যাসে। আর এর আগে আমি তোমাদের বলেছি মালঞ্চ উপন্যাসটি 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের 3 সঙ্গী গল্পটি কত সালে প্রকাশিত হয়? উত্তর, 1940 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের সমসাময়িক দুজন উপন্যাসিকের নাম করো। উত্তর, শরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের সমসাময়িক দুজন বিখ্যাত ছোট গল্পকারের নাম করো। উত্তর হবে প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং তৈলকনাথ বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা এখানে বলে রাখি যে প্রভাত কুমারের বিখ্যাত একটা ছোট গল্প রয়েছে, যেরকম আদরিণী গল্পটি খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। এবং তৈলকনাথ বন্দ্যোপাধ্যায়ের আমাদের কিন্তু পাঠ্য রয়েছে, যেটা সাহিত্য সম্ভারে রয়েছে, কঙ্কাবতী গল্পটি। 18 নম্বর প্রশ্ন, বলবান জামাতা এই ছোট গল্পটি কার লেখা? উত্তর হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, রত্নদ্বীপ উপন্যাসটি কার লেখা? উত্তর, এটিও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। 20 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের একটি মনস্তাত্ত্বিকমূলক উপন্যাসের নাম করো। উত্তর, চোখের বালি, যার প্রকাশ সাল 1903 খ্রিস্টাব্দ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।